এই যে এই মেয়েটা, কাইন্ডলি একটু দেখুন তো কখনো এসেছিল কিনা। ভদ্রমহিলা ফোনটা হাতে নিয়ে কাছ থেকে দেখলেন, তারপর বললেন, এখানে কখনোই এই মেয়ে আসেনি, তবে একে আমার খুব চেনা চেনা লাগছে। শিহাব এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, কিরকম চেনা চেনা লাগছে? বছরে একবার জাতিসংঘের তত্ত্বাবধানে সকল এনজিওর একটি সম্মেলন প্রোগ্রাম হয়, সেখানে দেখেছি কিনা। শিহাব আবার বলল, কতগুলো এনজিও আছে আনুমানিক? না মানে আমাদের তো তাহলে সব জায়গায় খুঁজতে হবে। দেখো, জাতিসংঘে নারী উন্নয়নে বিষয়ক তহবিলের আন্ডারে 4টা সেন্টার কাজ করে। 1 ইউএন ইউমেন, 2 ইউনিফ্রেম, 3 সমতা তহবিল, আর 4 জেন্ডার সমতা তহবিল। এই 4টে আবার হাজার হাজার শাখা আছে। সব জায়গায় খোঁজার ব্যাপারটা আদৌ সম্ভব হবে বলে মনে হচ্ছে না। তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যাও, সামনেই সেই প্রোগ্রাম। আমি যদি আবার পেয়ে যাই তোমাদের সাথে যোগাযোগ করব। আমরা কি আসতে পারি সেই প্রোগ্রামে? এরিস জিজ্ঞেস করলো। না, বহিরাগতদের অ্যালাউ করবে না, তবে যারা ডোনেশন করে তারা ইনভাইট থাকে। ডোনেশনের রুলস কি? আমিও করতে চাই। এরিস আগ্রহ হলো। আচ্ছা, আপাতত ওনাকে কন্ট্রাক্ট নাম্বার দেওয়া যায়, তারপর আলোচনা করে আসি। বলে এরিসের হাত ধরে বাহিরে নিয়ে আসলো। তুই কি পাগল হয়েছিস? মহিলার তো এটা একটা চালও হতে পারে। দেখছে যখন তুই খুব কাতরাচ্ছিস, তাই তোকে কাজে লাগাতে চাচ্ছে। তাহলে এখন কি করব বলো? কোথায় খুঁজবো? বিশ্বাস করো শিহাব, এই মেয়েকে একবার পাই, ওকে আমি খুন যদি না করেছি। শিহাবের মুখ হা হয়ে গেল এরকম কথা শুনে। ভাই, তুই খুন করবি বলে খুঁজে চলেছিস? তুই তো আমাকে ফাঁসিয়ে দিবি। এরিস মাটিতে বসে পড়ল। কোনো কুল কিনারা পাচ্ছে না সে। শিহাব গিয়ে কাঁধে হাত রাখলো। এমন শক্ত সমর্থক ব্যক্তিবান একটা ছেলে কেমন ভেঙে পড়েছে। ভালোবাসার কাছে মানুষ সত্যি অসহায়। পৃথিবীতে অনেক রথী মহাসারথীদের করুণ পরিণতির জন্য এই ভালোবাসাকে দায়ী করা হয়। এরিসের এই মুহূর্তে মনে হচ্ছে অতীত কখনোই উদার হতে পারে না। সে বারবার কৃতকর্মগুলো খুঁচিয়ে উপরে টেনে আনে। সারা জীবন আত্মগ্লানিতে ধুকে ধুকে বাঁচতে হবে তাকে। না, সে ধুকে ধুকে বাঁচবে না। তার এই জীবনের প্রতি ঘৃণা চলে এসেছে। পকেট হাতড়িয়ে রিভলভারটা খুঁজছে। এমন সময় ভদ্রমহিলা বের হয়ে এলেন। কিছু মনে পড়েছে এমন ভাব করে বললেন, আমার মনে পড়েছে, এই মেয়ে কোনো আশ্রমের না, সে ডোনেশনের জন্য এসেছিল 2 বছর আগে। সে নিজেই কোনো এনজিও চালায় হয়তো। চড়াক করে উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো এরিস, নিশ্চয়ই আপনাদের কাছে ডোনেশনকারীদের লিস্ট আছে? আমার কাছে নেই, তবে আশ্রমে আছে। তোমরা কাল দিনে আসো, আমি ব্যবস্থা করে রাখবো। ভোরের পাখিরা আগের মতোই আসছে তালুকদার ভিলায়। আগের মতোই কিচিরমিচির করে ডাকে। কাকটাও ডেকে ডেকে ফিরে যায়। গাছের ফল হয়, পেকে পেকে গাছেই নষ্ট হয়। বাগানটা অনাদার অবহেলায় আগাছায় আচ্ছান্নিত। বানু কালে ভদ্রে একবার গিয়ে পরিষ্কার করে আসে, তাতে কি? বাগানের যে মালি আয়শা, তার অনুপস্থিতিতে গাছগুলো মুচ্ছা যাচ্ছে যেন। গভীর রাতে আয়শার কান্না তারাও হয়তো অকুল হয়ে কাঁদে, কিংবা কান্নার ভারী বাতাসে কার্বন ডাই অক্সাইডের শোষণ করে নেয় কারো বেশি। তাতেও কি দুঃখ কিছু কমে? না, যার দুঃখ তার কাছে থেকে কিছু নেওয়া যায় না। যার দুঃখ একান্তই তার দুঃখ। সুখ হলেও তা ভাগাভাগি করা যায়, কিন্তু দুঃখ যেন একান্তই ব্যক্তিগত অনুভূতি। আয়শা আজ সকাল সকাল উঠে রান্নাঘরে রান্না শুরু করেছে। বাহিরে কেউ দেখলে বুঝবেই না উনি স্বাভাবিক নন। রান্নার দৈনিত্য খাবার পরোটা, আলু ভাজি, ঘন করে মুসুর ডাল, ডিম পোস্ট, পাতলা সেমাই, প্রতিটি চেয়ার অনুযায়ী উনি খাবার বেড়ে রেখেছেন। বানু ডাইনিংয়ে এসে বুঝলো পরিবেশ স্বাভাবিক না। মামি, আমি এফু বাবুর খাবার রুমে দিয়া আইতাছি বলে এফাজের প্লেট নিয়ে দোতলায় চলে গেল। এলো 5 মিনিট পর। এতক্ষণে রায়হান আর মারুফ বসে গেছে খেতে। বানু আবার হাঁক ছাড়ল, আফুর খাবারও দিয়াই উফরে। এই বানু, তোর আর কোনো কাজ নাই? খালি ফাঁকি দেওয়ার ধান্দা। আর জমিদার পুত্র আর কন্যাদের রোজ রোজ নিজ কক্ষে খাবার দিতে হবে কেন? আমি গেলে পিঠের ছাল উঠিয়ে ফেলবো কিন্তু।
রায়হান আর মারুফ স্বাভাবিকভাবে খাচ্ছে। এই 4 বছরে রায়হানের বয়সে 10 বছর বেড়ে গেছে যেন। বানু তাড়াহুড়া করে বলল, সমস্যা নাই মামি, আফু কাল মেলা রাত পর্যন্ত পড়ছে, তাই উঠতে পারে নাই। দিয়া আইতাছি এক্ষুনি। খাবার প্লেট নিয়ে উপরে উঠে গেল। এরিতার রুমে এসে আবার পরোটা ঠুসে ঠুসে মুখে দিচ্ছে। মিনিট 5 পর রায়হান ঢুকলো রুমে। নিচু হয়ে কেঁদে কেঁদে পরোটা খাচ্ছে বানু। রায়হান গিয়ে মাথায় হাত রাখলে কন্দনরত বানুর ওইবার হকচকিত হলো। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে বলে, 2 বার নাস্তা করা শেষ, নিজেরটা আবার খাওয়া লাগবে। বেতন না বাড়াইলে এই মরা বাড়িতে আর থাকতাম না মামা। 4 বছর থেকে তুই বেতনই নিচ্ছিস না, তাই অ্যাকাউন্ট করে রেখেছি। এই মরা বাড়ি ছাড়া তুই থাকতে পারবি? আফু কেন ফিরে আহে না মামা? হ্যার কি আমাকে কথা মনে হয় না? দিতু তো আর সাধারণভাবে ফিরবে না রে। ভাগ্য ওকে ঠকালেও নিজেকেও ঠকতে দেয়নি জানিস। মামা আপনি জানেন আফু কই আছে? আস্তে করে বের হয়ে গেল রায়হান। সব প্রশ্নের উত্তর দিতে হয় না। সকালে নাস্তা করেই হোটেল থেকে বের হচ্ছে এরিস। আটকালো শিহাব। এত সকাল সকাল নিশ্চয়ই ভদ্রমহিলা সব কাজ ফেলে আমাদের জন্য কাজ করতে বসেন নাই। শিহাব বলল, আশেপাশেও একটু ঘোরাঘুরি করে 12টার দিকে যাব। এরিস বিনা প্রশ্নে মেনে নিল, কিংবা সদ্য জন্মানো নতুন আশার বাতি যেন আর একটু জ্বালিয়ে রাখতে চাচ্ছে। কারণ এরপর সে সত্যি জানে না এরিতাকে কথায় খুঁজবে। আশেপাশে এলাকায় কিছুক্ষণ ঘুরে ঠিক 12টায় গেল তারা সেই মহিলার কলেজে। তাদের দেখে ভদ্রমহিলা চমৎকার হাসলেন। আজ চায়ের অফারও করলো। এই বিশেষ আপ্যায়নে এরিসের কোনো হেলদোল না থাকলেও শিহাবের ভ্রু কুঁচকে গেল। তাই সে আগ বাড়িয়ে বলল, ধন্যবাদ আপনাকে। আমাদের যদি সেই লিস্টটা দিতেন তাহলেই উপকার হতো। হ্যাঁ নিশ্চয়ই দিচ্ছি। বলে ঝুঁকে নিচের ড্রয়ার থেকে একটা নোটবুক বের করলেন। দেখো, আমি এই কলেজের প্রিন্সিপাল হয়ে এসেছি আজ 3 বছর। এখন কোন বছরের প্রোগ্রামে দেখেছি মনে নেই, তাই লাস্ট 3 বছরের লিস্টটাই চেক করে নাও। বলে নোটবুক এগিয়ে দিলেন। শিহাব বলল, এই প্রোগ্রামে তো অনেক মানুষই আছে, আপনি ওকে চিনলেন কি করে? কারণ মেয়েটা সেই প্রোগ্রামে গান গেছিল, সেটাও কোরিয়ান ভাষায়, তাই একটু ভালোভাবে দেখেই চিনেছি। এরিস তাদের কথায় কান না দিয়ে নোটবুকের তারিখ অনুযায়ী লাস্ট 3 বছর থেকে দেখা শুরু করলো। খুব বেশি পেজ না, সব মিলিয়ে 10-12 পেজ হবে। খুবই মনোযোগ সহকারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে এরিস। পাশ থেকে শিহাবও দেখে যাচ্ছে। শিহাবের ফোন আসায় বাহিরে বের হয়ে এলো। অনুষী কল দিয়েছে। সে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ল। মিনিট 10 পর এরিসে বের হয়ে আসলো, মুখে একটা ভয়ঙ্কর হাসি নিয়ে। শিহাব থমকে গেল, কারণ এরিসের এই হাসির মানে হলো ভয়াবহ কিছু আভাস। ফোন কেটে হন্তদন্ত হয়ে এরিসের কাছে গিয়ে জিজ্ঞেস করল, পেয়েছিস? না, তবে যেটা পেয়েছি সেটা না পেলেই বেশি ভালো হতো। মানে? হিমালয় সুলেইমান। পুরুষদের মুগ্ধ করা খুবই সহজ। শাড়ি পরে একটু সেজেগুজে কিংবা রং ঢং করেও তাদের মুগ্ধ করে প্রেমে ফেলা যায়। কিন্তু নারীর ক্ষেত্রে ব্যাপারটা ঠিক উল্টো। যত্ন আর গুরুত্ব দিলে তবেই একজন নারী মুগ্ধ হবে। পুরুষের কাছে ব্যক্তিগত চাহিদার কাছে সম্পর্ক কিছুই না, কিন্তু নারীর কাছে ব্যাপারটা সম্পূর্ণ মনস্তিষ্ক। তবে হ্যাঁ, বর্তমানে নারীদের কাছে পুরুষদেরকে মুগ্ধ করার প্রয়াস শূন্যের ঘরে। কারণ বিশ্বে নারীর আধুনিকতা আর মুক্তোর মনা নাম নিয়ে যে নারীর কোমলতা কেড়ে নিচ্ছে, সেটার দিকে কেউ কারো বিশেষ নজর নেই। আমেরিকায় গিয়ে বিবেকানন্দ মশাই সেই দেশের নারীদের মুক্ত জীবন দেখে অভিভূত হন এবং বলেন, শতসহস্রবার জন্মেও আমি আপনাদের কাছে আমার গভীর কৃতজ্ঞতার ঋণ শোধ করতে পারবো না। এই সম্মান পাওয়ার কোনো আকাঙ্ক্ষা আমাদের দেশের মেয়েদের জন্য নেই। বিবেকানন্দ মশাই কি জানতেন না আমাদের দেশের পুরুষদের যে চোখেও জিহ্বা থাকে? মার্জিত পোশাকের নারীকে দেখলেও সেই জিহ্বা লক লক করে।
তাছাড়া আমাদের দেশে মুক্ত মনা নারী মানে ডাস্টবিনে মৃত্যু নবজাতক। আমাদের দেশে মুক্ত মনা মানেই জাস্ট ফ্রেন্ড। আমাদের দেশে মুক্ত মনা মানেই শুধু নোংরামি। সেসব কথা থাক। এরিসের মনে দাবানলের আগুন দাউ দাউ করে জ্বলছে যে এরিতা তার চোখে একটু স্পেশাল ফিল করার জন্য ঘরোয়া অনুষ্ঠানের স্বভাব বিরোধী আচরণ করে গর্জিয়াস ড্রেস পরেছিল। রাতটাকে স্পেশাল ফিল করার জন্য তীব্র অস্বস্তি নিয়েও বেনারসি পরে বউ সেজেছিল। নিজের কষ্ট সহ্য করে এরিসের পাগলামি সহ্য করেছে। বারবার ব্যথায় কাকিয়ে উঠেও একবারও এরিসের গায়ে আঁচড় না কেটে বিছানার চাদরকে দুমড়ে মুচড়ে দিয়েছে। ভালোবাসি কিনা না শুনেও সম্পর্কে জ্বরের সকল কিছু সঁপে দিয়েছিল। সে কেন কোনো পরপুরুষের সাথে ডোনেশন করতে এত দূর আসবে? তবে সেও কি এখন তথাকথিত মুক্তমনা, নাকি সত্যি জীবনকে নতুন করে সাজিয়েছে? এরিসের চোয়াল শক্ত হয়ে গেল। না না, এরিতার চোখে মুখে যে অনুভূতির ছাপ সে দেখেছে তাতে কোনো খুঁত ছিল না। বরং এরিসের সেই 500 টাকা দেনমোহর, সেই বিয়ের নথিপত্র যার কাছে মহামূল্যবান, সেই মেয়ে কখনোই অন্য কাউকে নিজের জীবনে জড়াতে পারে না। এই সব কিছুর উত্তর একমাত্র দিতে পারে হিম সুলাইমান। সারা দিন ড্রাইভ করে রাতে শেরপুর ব্যাক করে এরিসরা শিহাব গাড়ি থেকে নেমে এক চোট বমি করে ভাসিয়েছে। সর্বোচ্চ গতিতে ড্রাইভ করে এসেছে এরিস। 1 ইঞ্চি চাকা এদিক থেকে ওদিক হলে এক জীবনের জন্য ভবনীলার সঙ্গ হয়ে যেত। গাড়ি থেকে নেমে আগে মানত করলো গরিব দুঃখীদের টাকা সদগা করবে। এই যাত্রায় বেঁচে ফিরেছে সে। এরিসের সেদিকে কোনো হুঁশ নেই। সারাদিন তেমন কিছু খেলেও না, শুধু মিনিটে মিনিটে স্মোক করেছে। শিহাবের মাঝে মধ্যে মনে হয় সে যদি ম্যাজিশিয়ান হতো কিংবা প্রেসিডেন্ট টাইপ কেউ হতো, এরিতাকে খুঁজে এনে দিত। কোনো মানুষ কারো জন্য এতটা পাগলামি করতে পারে সেটা এরিসকে না দেখলে বুঝতো না। বন্ধু হয়ে ঠেকে গেছে, মাথাও ঠিক নেই, কোমরে একখান মেশিন গুজে রেখেছে। রাগ উঠলে ঘ্যাচাং ঘ্যাচাং করে সব ফিনিশ করে দিতে পারে। গাড়ি মূল ফটলের সামনে পার করে ভেতরে ঢুকে গেল। একজন সম্মানিত মেয়রের বাড়ি, তাই গাড়িটা আটকাতে চাইল। শিহাব পেছন থেকে বলল আত্মীয়। সদর দরজা পেরিয়ে ড্রয়িংয়ের স্পেসে এসে সোফায় বসে পড়ল। ভাবখানা এমন নিশ্চয় শ্বশুর বাড়ি এসেছে। শিহাব বসলো না। একজনকে দেখলো, হেল্পিং হ্যান্ড হবে হয়তো, যে অবাক চোখে দুইজন অচেনা মানুষকে দেখছে। শিহাব কাছে ডেকে হিমের কথা জিজ্ঞেস করলো। লোকটা বসতে বলে ভেতরে চলে গেল। ভেতর থেকে একজন ভদ্র মহিলা এলেন, পরিচয় দিলেন হিমের মা। এরিসকে দেখে চিনেছেন উনি। আয়শার কথা জিজ্ঞাসা করে, বাড়ির অবস্থা কেমন সব জানতে চাইল ভদ্র মহিলা। উত্তর সব শিহাব দিচ্ছিল। এরিস কোনো হুহা কিছুই বলেনি, কিন্তু সজা হয়ে বসে জিজ্ঞেস করলো, হিমালয় কোথায়? হিম তো এখন জাপান, 3 বছর থেকেই ওইখানে পিএইচডি করে একটা ইউনিভার্সিটিতে ঢুকেছে। এদিতা কোথায়? এই পর্যায়ে ভদ্রমহিলা চমকে উঠলেন যেন। নিজেকে সামলিয়ে বললেন, এই দিটা না, নিখোঁজ। হিমের বাবাও অনেক লোক লাগিয়েছিল খোঁজার জন্য, কিন্তু মেয়েটা একদম বাতাসে মিলিয়ে গেল যেন। এরিস একটু ঝুঁকে একদম চোখের দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করে জিজ্ঞেস করল, আপনার ছেলে বিয়ে করেনি কেন? এত বয়স হলো, নাকি গোপনে সব শেষ? ভদ্রমহিলা এবার সত্যি সত্যি ঘাবড়ে গিয়ে উঠে দাঁড়ালেন। আমতা আমতা করে বলল, আজকাল কার বাচ্চাদের কি আর মর্জির উপর হাত ঘুরানো যায় নাকি? অনেক বলে বলে এখন আমরাই হাঁপিয়ে গেছি। তবুও তার বিয়ে সংসারে তুমুল আপত্তি। তোমরা বসো, কিছু নাস্তার ব্যবস্থা করছি। বলে রান্নাঘরে ছুটলেন, যেন পালিয়ে বাঁচলেন। ফিরে এলো রকমারি খাবার নিয়ে। শিহাব টুকটাক খেলেও এরিস হাতও লাগালো না। হিমের জাপানের বর্তমান অ্যাড্রেস নিয়ে চলে এলো সুলাইমান হাউস থেকে।
সামাজিকভাবে বিয়ে কিংবা পালিয়ে বিয়ে হোক, সবাই আশা করে দুজন মানুষ একে অপরের সাথে মানিয়ে গুছিয়ে সারা জীবন সুখে দুঃখে কাটিয়ে দিবে। বাহির থেকে যা অতি চমৎকার দেখাবে, ভেতরে গোল্লায় যাক। সামাজিকতা রক্ষা করার একমাত্র লক্ষ্য যেন কিছু কিছু পরিবারের ভেতরে ভেতরে গুমরে মরে পচে গেলেও কারো কিচ্ছুই আসে যায় না, এমনকি পরিবারের সদস্যদেরও না। ঠিক এমন অবস্থা শুভেচ্ছার। অতি সহজ সরল মানুষরা যেমন সব কিছু সহজ হিসেবে দেখে, তেমনি কখনো কখনো সহজ জিনিস জটিল করে ফেলে। যেমন সে মনে করে এজাজ তাকে নেহাত করুণা করে বিয়ে করেছে, কারণ হিসেবে সে সুন্দরী সুশ্রী না, যোগ্যতাও এলেবেলে লেভেলের। সবচেয়ে বড় সমস্যা, এজাজের বুক সমান লম্বা সে। 4 বছরে এজাজ 4 বার এসেছে। কয়েকবার হাঁক করার সময় শুভেচ্ছা প্রথমে লজ্জা পেলেও পরে হেসে কুটি কুটি হয়েছে। 3 বার দেখা করেও যখন এজাজ শুধু হাঁক পর্যন্তই সীমাবদ্ধ, তখন মাইন্ডে লাগে, কেননা 3-4 জন এক্স গফ ফোন দিয়ে গোপন সব ফাঁস করে দিয়েছে। 2-3 দিন খাওয়া বাদ দিয়ে শুধু চোখের পানি নাকের পানি ফেলেছে। যদিও এজাজ সব খোলামেলা আলোচনা করে আগেই বলেছে, কিন্তু নিজের স্বামী সম্পর্কে অন্য মেয়েদের মুখে এসব কথা শুনে কোনো বঙ্গ ললনা ঠিক থাকতে পারে না। লাস্ট রাশিয়ান যে এক্স ছিল সে তো আরও 2 কাঠি উপরে। এজাজের খালি শরীরের ভিডিও পাঠিয়েছিল, তখন শুভেচ্ছা আর নিজেকে ধরে রাখতে পারেনি। সোজা তার পিতা শরণাপন্ন হয়ে জানিয়েছিল সে ডিভোর্স দিতে চায়, তাকে নিতান্ত করুণা করে বিয়ে করেছে। কিন্তু এই যে বঙ্গললনা বঙ্গ পিতা সামাজিকতার দাস, তিনি সাফ সাফ জানিয়ে দিয়েছেন সব বকর চকর চলবে না। নিজের পালিয়ে বিয়ে করেছো, তাই এখন সব নিজে নিজে সহ্য করবে। চতুর্থবার আগমনে এজাজ কালনাগের বংশের মুখে পড়ে শুভেচ্ছা। এজাজ বেটা নিজের আসল রূপে ফিরে গিয়েছিল কয়েক মিনিটের জন্য। ভাঙ ধরে আসলে বেটা মানুষ ঠিক করতে পারে না। সত্যি বলতে এজাজের দোষও সেদিন দেওয়া যায় না। শুভেচ্ছা এমনভাবে আচার খাচ্ছিল, ঠোঁট চেটে পুটে, এজাজের ঢং ধরা কন্ট্রোল সেখানেই ব্রেক ফেল। ঠোঁটের দংশনে কুপকাত শুভেচ্ছা লজ্জায় লাল নীল না হয়ে বলেছিল, লিপ কিসের চেয়ে আচার খাওয়া মজা। যে জিনিসের স্বাদ নেই সে জিনিস নিয়ে এত লাফালাফি। ফাস্টার কেসিং। এজাজের মনে হয়েছে যে একজন এলিয়েনকে বিয়ে করেছে। পরক্ষণেই মনে হয়েছে শুভেচ্ছার অনুভূতি এখনো তার প্রতি গভীর না। ওইদিকে শুভেচ্ছা যে নিজের লজ্জা লুকাতে এসব করছে, সেটা নারী জাতির মন নিয়ে ফুটবল খেলোয়াড় এজাজের বোধগম্য হয়নি। পুরুষ তুমি যত বড় প্লে বয় হও না কেন, নারীর মন বুঝা অত সহজ কথা না। শুভেচ্ছা এখন এজাজের উপর একেবারে দুর্বল, যাকে বলে নাকে মুখে প্রেমে পড়ে চিটপাটাং, তবে সেটা প্রকাশ করতে পারে না। কিছু মানুষ আছে যারা মনে এক রেখে মুখে বলে ফেলে আরেক। শুভেচ্ছা তেমন। অবশ্য আগে এমন ছিল না, এরিদার সাথে মিশে এমন হয়েছে। কথায় আছে সঙ্গদোষের লোহা ভাসে। আজ মনে মনে সিদ্ধান্ত নিয়েছে রোমান্টিক একটা টেক্সট লিখে সেন্ড করবে এজাজকে, কিন্তু তার ধাসেই নেই রোমান্টিকতা, শুধু অদ্ভুত কথা আসে মাথায়। তাই বাধ্য হয়ে গুগল মামার সাহায্য নিল। সার্চ করলো হাউ টু রাইট রোমান্টিক মেসেজ, হাউ টু সেন্ড ইমোশনাল টেক্সট, হাউ ক্যান আই এক্সপ্লেন মাই ফিলিংস। অনেকগুলো ওয়েবসাইট ঢুকেও জুৎসই কিছুই পেল না, সব ভঙ্গু চুঙ্গু লাগলো। তাই দোয়া দরুদ পড়ে লেখা শুরু করলো, এই যে আপনি যে বউ রেখে বিদেশে ফষ্টি নষ্টি করে বেড়ান, যদি আমিও সেরকম করি কেমন হবে? হ্যাঁ, খুব তো জিএফদের সাথে রোমান্টিক কাজকর্ম করেছেন, বউকে চোখে পড়ে না? ও মাই ব্যাড, পড়বে কিভাবে? আমার অবস্থান তো আপনার চোখের বহু নিচে। যাই হোক, ধরে বেঁধে বিয়ে করেছেন, সেটা করুণা হোক বা মায়া, এখন তাদের ভালোবাসা চাই। চাই মানে চাই, আর মন থেকেই চাই।
আপনার সব শাকচুনি মার্কা জিএফদের দেখলে আমার মাথার চুল খাড়া হয়ে যায় রাগে। চুলগুলো মনে হয় জেলাস, কারণ তারা আপনাকে ভালোবাসে। আপনার আগের কাণ্ড কারখানায় আমার সেরেব্রাল কর্টেক্সের জ্বালাও পোড়াও শুরু হয়। হয়তো সেও পানি হিসেবে আপনাকে চায়। আইরিশ সারাক্ষণ এজাজ নামের প্লেবয়কে সামনে পেতে চায়। সেও আমার শত্রুপক্ষের নাম লিখিয়ে আপনাকেই চায়। হাত পা এমনকি শরীরের লোমকূপগুলো আমার খেয়ে আমার পরে আপনাকেই চাইছে। সমগ্র শরীরে এই বিদ্রোহ মেনে নেওয়া যাচ্ছে না, তাই সবিনয় অনুরোধ তাদের দাবি দেওয়া পূরণ করে দিন। ইতি কেউ না। সেন্ট করে টুপ করে ফোন সুইচ অফ করে বালিশের নিচে ঢুকিয়ে রাখলো। নিজেই নিজের বাহুতে বাহাপ্পা দিল। সুপার রোমান্টিক সে। গর্বে কিছুক্ষণ নাচানাচি করলো, তারপর অল্প ফোন উঁচু করে এমনভাবে দেখলো যেন ওইটা ফোন না, স্বয়ং এজাজ তালুকদার। এরিস এজাজকে ফোন দিয়েছে, কারণ সে এখন জাপানে। হিমানের অ্যাড্রেস সেন্ড করে কি কি জিজ্ঞেস করতে হবে সব বলেছে। এজাজ মনোযোগ দিয়ে ভাইয়ের ইনস্ট্রাকশন শুনে নিল। এজাজ জানালো কাল খোঁজ নিবে, কারণ জাপানে এখন গভীর রাত। ফোনে কথা বলার শেষে দেখলো শুভেচ্ছার মেসেজ। শুভেচ্ছা কখনো মেসেজ দেয় না, হয় ভিডিও কল না হয় অডিও কল। সামথিং সিরিয়াস ভেবে তখনই মেসেজ ওপেন করলো। আস্তে আস্তে অধর প্রসারিত হলো। ফোনের স্ক্রিনে টপাটপ কয়েকটা চুমু দিয়ে কল ব্যাক করলো, কিন্তু সুইচ অফ বলছে। ফিরতি মেসেজ পাঠালো। মাই ডিয়ার কাপকেক অ্যান্ড সহজ সরল মায়াবী মেয়ে, নিজে বিপদে পড়েও যে বন্ধুর কথা চিন্তা করে, যার চেহারা আর মনে আর্টিফিশিয়াল কিছু নেই, যে প্রাকৃতিক অ্যান্টিসেপটিকের মতো আমার জীবনে এসে আর্টিফিশিয়াল সব ক্ষত সারিয়ে তুলেছে, যার মোহে পড়ে পৃথিবীর চোখে সুন্দরকে আমার মিথ্যা মনে হয়েছে, যাকে প্রথম দেখায় একান্তই হৃদয়ের প্রলয়ঙ্কারী নারী মনে হয়েছে, যার বোকা বোকা কথায় বারবার নিজেকেই বোকা মনে হয়েছে, যে আমার জীবনে একমাত্র হালাল নারী, তাকে আমি সেই প্রথম দিনের রাস্তা থেকে ভালোবাসি। সেদিন থেকেই পৃথিবীর আসল রং আমার কাছে শ্যামা, যার দৈর্ঘ্য ঠিক আমার হৃদয় পর্যন্তই। তাকে আমি আমার বলে জানি। 4 বছরের অপেক্ষার জন্য যদিও একটা শাস্তি অপেক্ষা করছে। বি রেডি মাই লেডি, ইউর ওয়ান অ্যান্ড অনলি হাবি। জাপানের অফিস আওয়ার শুরু হয় আমাদের সময় সকাল 8টার মতোই, তাই এজাজ খুব সকালে বের হয়ে গেছে। ঠিকই হিমের বাসার অ্যাড্রেসে এসে দাঁড়িয়ে অপেক্ষা করছে। ঘণ্টাখানেক অপেক্ষার পর একটা প্রাইভেট কারে হিমকে দেখলো। এজাজ সোজা গিয়ে সেই গাড়ির সামনে দাঁড়ালো। গাড়ির ভেতরে বিস্ময়করভাবে হিমকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে। এজাজ হাত দিয়ে ইশারায় গাড়ি সাইডে রেখে বের হতে বলে। হিম সেটাই করে বাহিরে এসে ম্যানলি কার্যক্রম শেষে জিজ্ঞেস করলো, তো মিস্টার তালুকদার এখানে কোইন্সিডেন্স? হাফ কোইন্সিডেন্স, হাফ ভলেন্টারিলি। ভ্রু কুঁচকে গেল হিমের। এজাজ কোনো ভনিতা ছাড়াই বলল, এদিতা কোথায়? এইবার ভ্রু সোজা হয়ে গেল হিমের। মুখে হাসি ফুটে উঠল। সে নিজেও ভনিতা না করে বলল, সেটা বলা নিষেধ। এদিতা নিজেই চায় না কেউ তার খোঁজ রাখুক। এজাজের মনে হলো হাটে 4 বছর পর রক্ত চলাচল সহজ হলো। একজন তো পেয়েছে যে জানে এরিতা কোথায়। বাকি কাজ এজেন্সি ওনার টু কাফোর একে 2 মিনিটেই বের করে দিতে পারবে। তবুও একটু ভনিতা করে বলল, আমার ভাইয়ের অবস্থা খারাপ। এই 4 বছর সে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, ডিপ্রেশনের লাস্ট স্টেজে আছে। এদিতাকে ছাড়া সে কোনোভাবে স্বাভাবিক হতে পারবে না। প্লিজ বলুন কোথায় রিদিতা? সরি বলতে আমি এখন যাই না এদিতা কোথায়। সে আমার সাথে যোগাযোগ রাখেই না ঠিক মতো। লাস্ট কথা হয়েছিল বছরখানিক আগে। বিটির রোহিঙ্গা অধিবাসী নিয়ে সে একটা এনজিও চালায়, সেটা নিয়ে বিভিন্ন জায়গায় থাকে। কোনোভাবেই কি যোগাযোগ করা পসিবল না? নিজে থেকে যোগাযোগ না করলে সম্ভব না। আচ্ছা ঠিক আছে, বাই অ্যান্ড টেক কেয়ার। ও হ্যাঁ, আমার ফোন নাম্বারটা নিন প্লিজ, যদি যোগাযোগ করে আমাকে জানাবেন। হিম তার ফোন এগিয়ে দেয় এজাজের দিকে। ফোন হাতে নিয়ে নাম্বার না উঠিয়ে জিজ্ঞেস করে, আপনার কি এখানেই সেটেল হওয়ার ইচ্ছা? না মানে পিএইচডি শেষ করে এখানেই জবে ঢুকছেন তাই জিজ্ঞেস করলাম। হিম একটু অন্যমনস্ক হয়। জাস্ট এই সময়টাই এজাজ কাজে লাগায়। তারপর বিদায় নিয়ে চলে আসে। এরিসকে একটা কোট পাঠায়, নিচে লিখে ডান।
সারা রাত নিদ্রাহীন এরিসে ফোন আর ল্যাপটপ নিয়ে বসেছিল। ল্যাপটপে এরিতার নানান ভিডিও দেখে পার করে ঘন্টার পর ঘন্টা। বাংলাদেশের সময় একদম কাকা ডাকা ভোর, তখন এলো এজাজের টেক্সট। সাথে সাথেই একটা বাঁকা হাসি ফুটলো মুখে। কয়েক ঘন্টা ঘাটাঘাটি করে সকল দেশি বিদেশি নাম্বার কালেক্ট করলো। মোট 107টা নাম্বার। একটা নাম্বারে দেখে ভ্রু কুঁচকে এলো, খুবই পরিচিত সেটা। এসব উদ্ধার করতে করতে ব্রেকফাস্টের সময় হয়ে গেছে দেখে ফ্রেশ হয়ে নিচে নেমে গেল। এরিস এসে কখনো আয়শাকে স্বাভাবিক পায়নি। আজ ডাইনিংয়ে গিয়ে কিছুটা অবাক হলো। সব চেয়ারে চেয়ারে খাবার বেড়ে রাখা। আয়শার রান্নাঘরে খুব তাড়াতাড়ি করে কাজ করছে। বানু এরিসকে দেখে হাতের ইশারায় বুঝালো সমস্যা নাই, উনি ঠিক আছে। তারপর 2 প্লেট খাবার নিয়ে উপরে চলে গেল। এরিসকে বসতে দেখে আয়শা এগিয়ে এসে বলল, রিশবাবু কখন এসেছো? সবাই এসেছে নাকি শুধু তুমি একা? এরিস মাথা উঠিয়ে একবার তাকালো আয়শার দিকে। এই মানুষটার দিকে তাকাতে পারে না সে। তার আর তার মামুনির জন্য গোটা একটা জীবন কষ্টে কাটলো। সারা দুনিয়া পায়ের কাছে এনে দিলেও ওনার ক্ষত সারাতে পারবে না। তখন রায়হান আসলো। এরিস না তাকিয়ে জিজ্ঞেস করলো, চাচ্চু, একটা কাজের জন্য মেয়র সাহেবের সাহায্য লাগবে। উনার ছেলে কি যেন নাম? হ্যাঁ, হিমালয় সুলেইমান। তাকে কোথায় পাবো? ওকে তো পাবি না, সে এখন জাপানে সেটেলড। কয়েক বছর থেকেই ওইখানে। তোমার সাথে ওর যোগাযোগ আছে? না, ওর সাথে নেই। ওর বাবার সাথে দেখা হয় মাঝে মধ্যে। এরিস আর কিছু না বলে খাওয়ায় মনোযোগ দিল। 107টা নাম্বারের মাঝে 27টা আনরিচেবল, বাকিগুলো মাঝে 18টা মেয়েদের। সেই 18টা নাম্বার এরিসকে সেন্ড করা হলো এজেন্সি থেকে। এরিস সবগুলো নাম্বার চোখ বুলালো। 5টা দেশের বাহিরে, যেগুলোতে আগে কল করলো। 3 নাম্বার কলে পেল কাঙ্ক্ষিত কণ্ঠ। এরিসের মরুভূমির মতো তপ্ত খড়খড়ে বালুর হৃদয়ে যেন এক পশলা শীতল বৃষ্টি নামলো। ওই পাশ থেকে কিছু একটা বলে কেটে দিল। এরিস এজাজকে মেসেজ করলো, লেটস গো টু সাউথ কোরিয়া। ভিসার জটিলতা, নানান সমস্যার কারণে কেটে গেছে 1.5 মাস। আজ রাতের ফ্লাইটে এরিস আর শুভেচ্ছা যাচ্ছে উত্তর কোরিয়া। এজাজ 2 দিন আগেই পৌঁছে গেছে। সে ইতিমধ্যে এরিতার অফিস আর বাসার অ্যাড্রেস বের করে ফেলেছে। এজাজ শুভেচ্ছাকে নিচ্ছে, এতে এক ঢিলে 2 পাখি মারা হবে। হানিমুনও হবে, সাথে এরিতাকে কনভিন্স করার জন্য সে সবচেয়ে ভালো মাধ্যম। এরিস অনেক দিন পর মিররে নিজেকে দেখে আঁতকে উঠল। চুল দাড়ির একই অবস্থা, 6 প্যাক এখন 1 প্যাক হয়ে গেছে। শ্যামলা গায়ের রং আরও একটু ময়লা হয়ে গেছে। এই অবস্থায় এরিতার সামনে যাবে কিভাবে? দ্রুত যতটুকু পারল নিজের ট্রিম করে নিল। বাথরুমের ফ্লোরে কিছু ওয়ার্কআউট করলো। এরিস বেঁচে থাকার রসদ পেয়ে গেছে যেন, তাই আগের মতো স্বাভাবিক কার্যক্রম শুরু করলো। এয়ারপোর্টে শুভেচ্ছা এরিসকে দেখে অবাকই হয়েছে। একদিনেই নিজের এলোমেলো ভাব কতটা কাটিয়ে উঠেছে। এরিতা সত্যি লাকি, মনে মনে ভাবলো। তারপর তওবা করলো। এরিতা জানেও না তারা যে যা হয়ে গেছে। আল্লাহর কাছে প্রার্থনা করলো ঘাড় তেরা মেয়েটাকে যেন বোঝানো যায়। 20 ঘন্টা জার্নি করে তারা ইনসন ইন্টারন্যাশনাল বিমানবন্দর, তারপর আবার সেখান থেকে সিওলে পৌঁছালো। এজাজ অপেক্ষায় ছিল তাদের। ক্যাপে উঠে এরিস বলল, আগে দেখা করবে? ওইদিকে শুভেচ্ছা শরীর এলিয়ে দিয়েছে গাড়ির সিটে। এজাজের দিকে তাকাচ্ছে না পর্যন্ত। এজাজ হাত দিয়ে কয়েকবার নিজের দিকে টেনে এনেছে, কিন্তু সে দরজার সাথে মিশে যাচ্ছে যেন। এজাজ বলে উঠল, ব্রো, এখন অফিস টাইম। এইভাবে হঠাৎ যাওয়াটা ঠিক হবে না। আগে হোস্টেলে চল, পরে বাসায় যাওয়া যাবে। না, আই ক্যান্ট ওয়েট অ্যানাদার মিনিট। এজাজ, তোরা হোটেলে যা, আমি একাই যাব। ব্রো, আস্তে ধীরে আগানো উচিত হবে না? 4 বছর কম সময় না এজাজ, আর কিভাবে আস্তে ধীরে আগাবো? গাড়ি ঘুরে এরিসকে বলল জং রোড দিকে ঘোরাতে। সেখানেই এরিতার অফিস। একটা ইন্টারন্যাশনাল এজেন্সির পার্ট টাইম জব করছে। এরিসকে নামিয়ে দিয়ে এজাজ আর শুভেচ্ছা চলে গেল
উইটাউনের দিকে যাবার আগে বারবার বলে গেল এরিতার রিজেক্ট করা স্বাভাবিক, সে যেন উত্তেজিত না হয়। এরিস কিছু শুনছে কিনা তা বোঝা গেল না। জংগ্র সাউথ কোরিয়ার একটা বাণিজ্যিক আর কেন্দ্রস্থল, সব সময় জমজমাট ভাব, সুউচ্চ আধুনিক সব ভবনে জানান দিচ্ছে উন্নত জীবনের দিকে কত দ্রুত ধাতিবিত হচ্ছে সাউথ কোরিয়ার অর্থনীতি। জেকে এন্টারটেনমেন্ট এজেন্সির সামনে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলল এরিস। নার্ভাসনেস মনে হচ্ছে তরতর করে বেড়ে যাচ্ছে। অফিসে ঢুকে রিসেপশনে কথা বলে এরিতা তালুকদারের নাম বলার পর তারা চিনতে পারল না। এরিসকে অপেক্ষা করার জন্য ওয়েটিং রুমে নিয়ে গেল একজন গার্ড। অনেকেই বসে আছে ওয়েটিং রুমে। এন্টারটেনমেন্ট এজেন্সি হওয়ায় অনেক অল্প বয়সের ছেলে মেয়ের ভিড় বেশি। এরিস এক সাইডে বসে সব পর্যবেক্ষণ করছিল আর ভাবছিল এরিতা এমন একটা জায়গায় কেন পার্ট টাইম জব করবে। হঠাৎ হকচকিত করে 3-4টা বাচ্চা প্রবেশ করলো ওয়েটিং রুমে। তাদের ছুটোছুটির জন্য অনেকেই জায়গা করে দিচ্ছে। এরিসে বিরক্ত হয়ে ফোনে মনোনিবেশ করলো। প্রচণ্ড মাথা ব্যথা করছে এখন। টানা 30 ঘন্টা জার্নি করে শরীর চলছে না যেন। আশেপাশে তাকিয়ে দেখলো অদূরে একটা ফুড কর্নার। সেদিকে পা বাড়ানোর সাথে সাথেই একটা বাচ্চা এসে তার সাথে বেজে পড়ে গেল। উপর থেকে দেখা যাচ্ছে মাথা ভর্তি এক ঝাঁকড়া চুল সুন্দর করে ট্রিম করা। বাচ্চাটা উঠে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে বলল,